নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 22শে জানুয়ারি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দিরের উদ্বোধনের পর দেশ জুড়ে যে আবেগের বিস্ফোরণ হতে চলেছে তার প্রভাব কি আমাদের এই বঙ্গে পড়বে না? অনেকে বলছেন যে রাম মূলত আর্যাবর্তের মানুষদের দেবতা। পশ্চিমবাংলায় তার খুব একটা অভিঘাত পড়বে না। তাদেরকে মনে করিয়ে দিই, 9 দশকের গোড়ায় যখন কর সেবা হচ্ছিল তখন এই রাজ্য থেকেও দলে দলে মানুষ কর সেবা করতে গিয়েছিলেন এবং মুলায়ম সিং সরকারের প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবলারি পিএসি বলে, তাদের গুলিতে এ রাজ্যের কর সেবকেরও মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে দুজন ভাই ছিলেন। তাদের বাবা মা এবং তাদের বোন অযোধ্যায় গেছেন, আমন্ত্রণ পেয়েছেন উদ্বোধনের দিন থাকার জন্য। রাম আমাদের কত কাছের সেটা কি আমরা জানি না? এই যে দুর্গাপুজো, সেটা তো রামচন্দ্র প্রবর্তিত অকাল বোধন। যখন বাসন্তী পুজো হয়, অকাল বোধন না হলে তখন দুর্গাপুজো হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রামচন্দ্র প্রবর্তিত অকাল বোধন করি। রামচন্দ্র যখন রাবণকে বধ করার অভিযানে যাবেন তখন তিনি দুর্গার পুজো করেছিলেন। পুজো করতে করতে দেখেছিলেন যে 108টা পদ্মের মধ্যে একটা পদ্ম নেই। তখন নিজের চোখের মণি দেবীর চরণে নৈবেদ্য হিসাবে দেওয়ার কথা ভাবেন রাম। সেই জন্য দেখবেন যে তীর্ধনুক নিয়ে নিজের চোখের দিকে তাক করে আছেন রামচন্দ্র। এই ছবিও আমরা দেখেছি। সেরকম একটা মূর্তি রাম মন্দিরে প্রতিষ্ঠিত হবে, তার পুজো হবে। তাই রামের সঙ্গে বাঙালির যোগ নেই এটা যারা বলছেন তারা পুরাণ ঠিক জানেন না। অকাল বোধন মানেই তো রামচন্দ্র কর্তৃক দুর্গা পুজো। অকাল বোধন না হলে বাসন্তী পুজো যে সময়টায় হয় সেই সময়টায় দুর্গা পুজো হতো। আচ্ছা, এখানে অনেকের কাছে অক্ষত চাল পৌঁছেছে। পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ রাম মন্দিরের নির্মাণকল্পে চাঁদা দিয়েছেন। আমি একটা খবর পড়ছিলাম, শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে, আজ থেকে প্রায় 10 দিন আগে 17 কোটি টাকা রাম মন্দির নির্মাণের জন্য তোলা হয়েছে, সেটা জমা পড়েছে শুধু উত্তরবঙ্গ থেকে। তাও আমি 10 দিন আগের কথা বলছি। যতদিন যাবে তত এই অনুদান বাড়বে। কলকাতা থেকেও, এই রাজ্য থেকেও বহু মানুষ যাওয়ার চেষ্টা করছেন, সুযোগ হয়েছে, তারা গেছেন, বিমানে গেছেন, ট্রেনে গেছেন। অযোধ্যা তো কার্যত এখন দুর্গ। তাই রাম মন্দিরের অভিঘাত গঙ্গার এই পশ্চিম তীরে আসবে না, এটা যারা বলছেন হয় তারা ইচ্ছাকৃতভাবে বলছেন, না হলে সব জেনেও না জানার ভান করছেন। রাম মন্দির অভিঘাত আর্যাবর্তে পড়বে, বিন্ধ্য পর্বতের দক্ষিণে পড়বে, গঙ্গার পশ্চিম তীরবর্তী এই বঙ্গদেশেও পড়বে। এর থেকে ছদ্ম সেকুলারদের পালাবার কোনো পথ নেই। এবার আসুন, কয়েকটা খবরের কাগজে দেখছি, বলে না নেই কাজ তো খইবাজ। যোগীজির সঙ্গে মোদিজির নাকি বিরাট প্রতিযোগিতা চলছে। মোদিজিও হিন্দু হৃদয় সম্রাট, যোগীজিও হিন্দু হৃদয় সম্রাট। যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিগত 1 মাস ধরে প্রতি 3 দিন অন্তর তিনি অযোধ্যায় যাচ্ছেন, তদারকি করছেন। রাজস্ব যোগ্যত, তার ছবিও আছে, থাকা তো উচিত, তিনি তো মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে।
অনেকে এটা যোগীজি বনাম মোদিজি করতে চাইছেন, দুজনের মধ্যে নাকি যুদ্ধ। যোগীজির বয়স আমি যতদূর জানি 50 কিংবা 51, তার রাজনৈতিক ভবিষ্যৎ পড়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো রাজনৈতিক লড়াই নেই। তার যদি মোদিজির উত্তরসূরির প্রশ্ন যখন আসবে, তখন যোগী আদিত্যনাথের সঙ্গে বিজেপির অন্য কারুর লড়াই হতে পারে, কে মোদিজির উত্তরসূরি। সেই প্রশ্ন এখন, দিস কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ ইভেন। মোদিজি আরো অন্তত 10 বছর দেশের প্রধানমন্ত্রী থাকবেন, এটা আমার বিশ্বাস। তাহলে এগুলো বাজারে ছেড়ে সস্তা হাততালি পুরনো জায়গা ছাড়া তো আর কিছু নয়। আসলে বঙ্গজ সাংবাদিক কুলের একটা বড় অংশ মনে প্রাণে এই হিন্দু জাগরণের বিরোধী। জোসেফ ম্যাকার্থি আমেরিকার সেনেটর ছিলেন। 50-এর দশকের গোড়ায় তিনি আমেরিকার প্রশাসনে কারা কারা প্রো কমিউনিস্ট আছেন তাদের জন্য উইচ হান্ট করেছিলেন। তাতে অনেকের চাকরি গিয়েছিল, অনেকে নিরাপত্তার অভাব বোধ করেছিলেন। এটাকে বলা হয় ম্যাকার্থিসিজম। আমাদের দেশেও, আমাদের এই রাজ্যেও চলছে সেকুলার ম্যাকার্থিসিজম। অর্থাৎ খুঁজে খুঁজে বার করো কারা কারা রাম মন্দির আন্দোলনকে সমর্থন করে, তাদেরকে নাম তালিকা তৈরি করো, 13 তলা 14 তলায় পাঠাও। এই হচ্ছে সেকুলার ম্যাকার্থিজম, যেটা এই উইচ হান্ট এখানেও চলছে। এটা হচ্ছে সেকুলার ম্যাকার্থিজম। দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রথম কথা, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম আন্দোলনের মধ্যে হলো রাম মন্দির, পৃথিবীর সব থেকে প্রাচীনতম। অনেক ঘাত প্রতিঘাত, বহু মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে আজকের এই রাম মন্দির তৈরি হচ্ছে। 1989 সালে পালানপুরে হিমাচল প্রদেশের বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ যে রাম মন্দির নির্মাণের দাবি তুলেছিল তাকে সমর্থন জানানো হয়। তারপরে আদবানিজির সোমনাথ থেকে অযোধ্যায় রথযাত্রা, নরেন্দ্র মোদী ছিলেন সেই রথযাত্রার অন্যতম সংগঠক। তারপরে কি কি হয়েছিল আপনারা সবাই জানেন। তাহলে রাম মন্দিরের অভিঘাত এখানে পড়বে না এই কথা কি করে বলছেন গ্যারান্টি দিয়ে? অনেকের বাড়িতে অক্ষত চাল এসছে, প্যাকেট বন্দি, আমন্ত্রণ পত্র মন্দিরের রেপ্লিকা। আরএসএস ইচ্ছা করলে রাম মন্দির নিজেদের যা সামর্থ্য আছে সেরকম সামর্থ্য অনুযায়ী এইরকমই করতে পারত, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই রাম মন্দির নির্মাণে দেশের ভারতবাসী যেন দেশের মানুষ যাতে মনে করেন তাদেরও ব্যক্তিগত কন্ট্রিবিউশন রয়েছে, সেই জন্য চাঁদা তোলা হয়। যখন আপনার চাঁদা থাকবে কোনো প্রকল্পের পিছনে, যখন দেখবেন সেই প্রকল্প বাস্তবায়িত হলো, সেই প্রকল্পের উদ্বোধন হলো, তখনও আপনি না একটু একাত্ম বোধ করবেন, না আমিও তো সামান্য হলেও কিছু কন্ট্রিবিউট করেছিলাম। ঠিক সেটাই হচ্ছে। শুধু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র নয়, মন্দির চত্বরে নিষাদরাজ, শবরী মাতা, জটায়ুর মূর্তিও থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ জনজাতি, আদিবাসী অনেকের কাছে, দলিত মুসাহার সম্প্রদায়ের কাছে এরা পূজিত হন। তাহলে শুধু রামচন্দ্র নয়, রাম মন্দিরকে কেন্দ্র করে অখণ্ড হিন্দুত্বের বার্তা, তার অভিঘাত কিন্তু পড়ছে দেশ জুড়ে।
প্রধানমন্ত্রী বারবার দক্ষিণ ভারতে ছুটে যাচ্ছেন কেন? একটাই লক্ষ্য, নির্বাচনে দক্ষিণ ভারতে পদ্ম ফুল ফোটানো। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটকে বিজেপি অনেকদিন ধরে শক্তিশালী, তেলেঙ্গানাতে আস্তে আস্তে তারা পায়ের তলায় মাটি শক্ত করছে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তাদের প্রাপ্ত ভোটের হার দ্বিগুণ হয়েছে, 15% কাছাকাছি। 2019-এর লোকসভায় তেলেঙ্গানার 17টার মধ্যে 4টে আসন বিজেপি পেয়েছিল। এবার প্রধানমন্ত্রী যদি শেষ পর্যন্ত তামিলনাড়ুর রামানাথপুরম থেকে নির্বাচনে লড়েন, মিলিয়ে নেবেন বিন্ধ্য পর্বতের দক্ষিণেও গেরুয়া ঝড় উঠবে। উত্তর ভারতে তো গেরুয়া সুনামি হবে, দক্ষিণ ভারতেও হবে। আর আসাম সহ নর্থ ইস্ট, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, যে 143টা সিট আছে, তাতেও কিন্তু গেরুয়া ঝড় উঠবে। তাই রাম মন্দিরের অভিঘাত এখানে পড়বে না। এই দিবাস্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলে রাখি, রাম মন্দির আন্দোলনে এ রাজ্যের মানুষও যুক্ত হয়েছিলেন এবং রাম মন্দির নির্মাণ কল্পে এ রাজ্যের মানুষও কিন্তু অনুদান দিয়েছেন। এই যে দীঘার কাছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ মন্দির হচ্ছে, রাজ্য সরকার করছে, খরচ করে করছে। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি জমি দিয়েছে। রাজ্য সরকার এটা যদি না করে কোনো ট্রাস্ট করত এবং মানুষের কাছ থেকে সামান্য অর্থ সংগ্রহ করে তহবিল থেকে যদি সেটা করত, তাহলে মানুষের সেই মন্দিরের প্রতি অনেক বেশি টান থাকতো। প্রথম কথা, সরকার কিন্তু মন্দির তৈরি করার উদ্যোগ কেন নিল? রাম মন্দিরে সরকার করছে না, রাম মন্দির অচি পরিষদ করছে, কিন্তু জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গ সরকার করছে। এবং মুখ্যমন্ত্রী তীর্থক্ষেত্র সংস্কারের জন্য তার সরকার কি করছেন, তার ফিরিস্তি দিচ্ছেন। হ্যাঁ, তীর্থক্ষেত্র সংস্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই উদ্যোগী হয়েছে এবং সেটা বিভিন্ন তীর্থক্ষেত্রে দেখলে বোঝা যায়। কিন্তু সরকার একক উদ্যোগে একটা জগন্নাথ মন্দির করবেন দীঘার কাছে, সরকার ফেসিলিটেটার থাকতে পারতেন, কোনো ট্রাস্ট বা কোনো সংগঠন মন্দির তৈরি করতে পারত এবং সেই সংগঠন যদি মানুষের কাছ থেকে সামান্য করে অর্থ সাহায্য বা চাঁদা চাইতো, আমার বিশ্বাস মানুষ দিতেন এবং তাতে সেই জগন্নাথ মন্দির দারুণভাবে উদ্বোধন হতো এবং মানুষ বলতেন, দেখো আমারও সামান্য কন্ট্রিবিউশন আছে এই জগন্নাথ মন্দিরের পিছনে। কিন্তু হয়নি, দুর্ভাগ্যবশত এটা হয়নি। জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি উদ্যোগে জগন্নাথ মন্দির, আর আমার আপনার অনুদানে যদি জগন্নাথ মন্দির হতো তাহলে তো আনন্দ থেকে বেশি হতো না। জানি না সরকারের কি অবস্থান ছিল। পরিশেষে বলি যে রাম মন্দির হয়েছে বলে দেশের মুসলমান সমাজ ভীষণ রুষ্ট, এটা যারা ভাবছেন তাদের চিন্তা ভাবনায় একটু সরলীকরণ আছে। দেখুন, ইরান পাকিস্তান একটু সমস্যা হচ্ছে। জয়শঙ্কর ইরানে গিয়েছিলেন, পাকিস্তান ইরানে ক্ষেপণাস্ত্র হানার পর ভারত ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরান শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানরাই সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ। ভারতবর্ষের অন্যান্য অনেকগুলি লোকসভা কেন্দ্র আছে, যেমন যে কেন্দ্র থেকে ফারুক আবদুল্লাহ যেতেন সেখানে অনেক বিধানসভায় শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। অটলজি 5 বার লখনৌ থেকে জিতেছিলেন, তারপর রাজনাথ সিং জিতছেন, সেখানেও শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানরা দুহাত উজাড় করে সমর্থন করেছিল বিজেপি। তাই শিয়া সম্প্রদায়ের ভোটকেও সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। মুর্শিদাবাদেও অনেক শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষ আছে। এই যে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট এলেন, রোড শো হলো আহমেদাবাদে, বহু মুসলমান তারা bohra সম্প্রদায়ের, তারা পথে নেমে সেই শোভাযাত্রাকে অভিনন্দন জানিয়েছেন। মনে করুন তো 2002 থেকে 2024 দাঙ্গার পরে কোন মুসলমান রাষ্ট্রপ্রধান গুজরাটে গেছেন, তিনি রোড শো করছেন,
আহমেদাবাদের মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষদের একটা অংশ রাস্তায় নেমে পুষ্পবৃষ্টি করছে, অভিনন্দন জানাচ্ছেন। মোদির সঙ্গে সংযুক্ত আরব সেই প্রেসিডেন্টের রোড শো, পসমান্দা মুসলিমদের কাছে টানার উদ্যোগ, মহিলা মুসলমানদের কাছে বারবার করে বিজেপি পৌঁছে যাচ্ছে তারা কি কি সরকারি সুফল পেয়েছে। রিজভি বলে যে শিয়া সম্প্রদায়ের প্রধান আছেন 10 বছর ধরে লখনৌতে উত্তরপ্রদেশে, 3 তালাকে 3 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছিল। তিনি বলছেন না, 3 তালাকে 3 বছর নয় 10 বছর করতে হবে। অর্থাৎ শিয়া সম্প্রদায়ের ভোটটা বিজেপি কিন্তু এবার চাইছে এবং সেই আউটরিচ শুরু হয়ে গেছে। একই সঙ্গে পসমান্দা মুসলিম এবং একই সঙ্গে মুসলিম মহিলারা, এর অভিজ্ঞতা তো এখানেও পড়বে। পরিশেষে বলি, 22শে জানুয়ারির পর ভারতবর্ষের ইতিহাস একটা নতুন অধ্যায় লেখা হবে, অধ্যায় রচনা শুরু হবে। 6ই ডিসেম্বর পুরনো 92 সাল, পুরনো ধ্যান ধারণা থেকে কিছুটা বেরিয়ে আসার উদ্যোগ। আর 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ইতিহাস নতুনভাবে রচনা শুরু হবে। There is no denying the fact that Hindus will see that a shift from what is called Dimitrov, and they will assert to exert their lost glory. এটা হবে কারণ আমাদের প্রিডমিনেন্ট সিভিলাইজেশন, আমরা কতদিন এই ডিমিটিউডে থাকবো? There is no denying the fact Hindus will see the changes, what is called dhimitude, and start exerting their presence to restore their lost glory as proud civilization. Dhimitude মানে নন মুসলিমদের অবস্থান মুসলিম মেজরিটি রাষ্ট্রে। সেজন্য বললাম না, there is no denying the fact that Hindus will see a shift from what is called dhimitude and reclaim its status as a predominant civilization. মিলিয়ে নেবেন, এটাই হতে চলেছে 22শে জানুয়ারি 2024-এর পর থেকে।